জাতীয় পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই জরুরি সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিক আমাদের ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দ এবং অন্যান্য সকলে যারা আছেন সকলে আমার অন্তরের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই জুলাই গণ অভ্যুত্থানে জাতীয় পার্টি ছাত্রফ্রন্টের দুই নিবেদিত কর্মী আপনারা সকলেই চেনেন, শহীদ ফারহান ফায়াজ ও জুয়েল সহ সকল বীর শহীদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করছে। একই সাথে তিনাদের রুহের মাগফিরাত কামনা করছে। যারা এখন অসুস্থ আছে তাদের উন্নত চিকিৎসা সহ তাদের ফ্যামিলির ভরণ পোষণ, এমন অনেকেই আছেন যারা তার ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, কারণ এই আন্দোলনটা ছিল টোটাল সমস্ত জনগণের। সেই আন্দোলনে শুধু ছাত্র নয়, আপামর জনসাধারণ সেখানে অন্তর্ভুক্ত ছিল। সেই ক্ষেত্রে আমাদের দাবি, যারা শহীদ হয়েছে প্রত্যেকটা ফ্যামিলিকে অবশ্যই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং আগামী দিনে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য যারা অসুস্থ আছেন, ভুগছেন, তাদের উন্নত চিকিৎসা তো করতেই হবে। তাদের ফ্যামিলির দায়ভারও আমি অনুরোধ করব আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে যে আপনারা দয়া করে তাদের বিষয়টা সুবিবেচনায় রাখবেন। এর পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই, এখানে অনেক সাংবাদিক জীবনের রিস্ক নিয়ে আপনারা সংবাদ প্রচার করেছেন। সেই বিষয়টা আমাদের মাথায় অনেক সাংবাদিক আছেন যারা এখানে অসুস্থ হয়েছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করছি, যারা দৃঢ়চিত্তে ওই কঠিন পরিবেশের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে এই সাংবাদিক ভাইরা আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন, যেটা না করলে হয়তো আজকে আমরা এখানে এইভাবে কথা বলতে পারতাম না। সেই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করছি, ধন্যবাদ জানাচ্ছি জাতীয় পার্টি ছাত্রফ্রন্টের পক্ষে। আজ এই সাংবাদিক সম্মেলনে আগত ভাইদের আমি বলতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসলস্বরূপ যে অন্তর্বর্তী সরকার আমরা পেয়েছি, আসলে এখানে বৈষম্য কতটুকু দূর হয়েছে এই প্রশ্নটা একটা প্রশ্নচিহ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনাদের সবার মনে রাখা উচিত, আমাদের আন্দোলন ছিল কোটা না মেধা। অতএব সেই মেধার যাচাই আমাদেরকে করতে হবে, কারণ যারা শহীদ হয়েছেন তাদের এই শহীদের আত্মার মাগফিরাত কামনা আমরা করলেই শুধু চলবে না। আমরা যেই জন্য শহীদ হয়েছিল তাদেরকে সেই শহীদের যে ত্যাগ, এই ত্যাগটাকে আমাদের অবশ্যই জাতিকে উপহার দেওয়া দরকার আছে বলে আমরা বিশ্বাস করি। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই কোটা না মেধা সেটা শুধু আন্দোলনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, আমরা তৃণমূল পর্যায়ে সেই মেধা প্রয়োগ এবং প্রমাণ দেখতে চাই। একই সাথে আমরা যে জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি, জুয়েল আপনারা ওয়াকিবহাল আছেন, গাজীপুরের কৃতি সন্তান, অত্যন্ত বিনয়ী এবং একটি ভদ্র ছেলে। তারই সাথে সহযোদ্ধা, জুলাই বিপ্লবে অত্যন্ত ঘনিষ্ঠভাবে তিনি ফেসবুকে কাজ করেছেন। আমার সহযোদ্ধা জাতীয় পার্টি ছাত্রফ্রন্টের সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান আফাজ, এই জুয়েলের সাথে তিনি সংগ্রামে লিপ্ত ছিলেন। তিনি তখনও ন্যায়ের পথে অবিচল থেকে ফেসবুক, আপনারা জানেন যোগাযোগ মাধ্যমের মধ্যে অন্যতম একটা হচ্ছে ফেসবুক, সেই ফেসবুকের মাধ্যমে উনি সমস্ত প্রচারণা করেছেন। একইভাবে আপনারা জানেন অল্প কিছুদিন আগে যেটাকে ইস্যু করে আজকে এখানে আমি এসেছি, একই সাথে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মাওলানা রইসুদ্দিন আপনারা নিশ্চয়ই সবাই ওয়াকিবহাল আছেন, তিনার মামলাটাকে বিলম্বিত হওয়ায়, যেহেতু আমি একটু আগে বলেছি যেটা গাজীপুরের ঘটনা, জুয়েলও গাজীপুরের, আমার এই সহযোদ্ধা মিজানুর রহমান আফাজ সেও গাজীপুরের, তিনজনই গাজীপুরের। তো অটোমেটিকলি যেহেতু তার স্থানীয় এলাকা, অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে যেইভাবে উনি জুলাই বিপ্লবে আন্দোলন করেছেন, একইভাবে এই ন্যায়ের পথে ইমাম সাহেবের হত্যা যেহেতু হয়েছে, প্রতিবাদ চাওয়ার অধিকার নিশ্চয়ই আমাদের সবার আছে না নাই? সেই অধিকারকে কেন্দ্র করে
উনি ন্যায় বিচারের জন্য দাবি করেছেন। যারই প্রেক্ষাপটে স্থানীয় কিছু কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য গত 5ই মে ভোর রাতে জাকের পার্টির সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান আফাজকে বিনা নোটিশে ভোর রাতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, যে ছেলেটি 20 বছর জাকের পার্টির সাথে নিবেদিত ভাবে ছিল, সেই ছেলেটিকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য দেখিয়ে 2013 সালে একটি মামলার মধ্যে তাকে এজাহারে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। অর্থাৎ এখানে রাজনৈতিক কিছু ব্যক্তিত্ব স্থানীয়ভাবে কুচক্রী মহল তাকে মিথ্যাভাবে ফাঁসিয়ে দেয়। তাই আমি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, কারণ আমার সাথে সে দীর্ঘ 20 বছর টানা কাজ করার পর তাকে কিভাবে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ঘোষণা করা হয়, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। একই সাথে এটা আমি আপনাদেরকে দৃঢ় চিত্তে বলতে চাই, আপনারা সাংবাদিক ভাই আমার কথা বিশ্লেষণ করবেন। আমার এই ভাইয়ের বিরুদ্ধে একটা থানায় অতীতে একটা সাধারণ ডায়েরি দেখাতে পারবেন না, মামলা তো দূরের কথা। আপনাদের কাছে জানতে চাই, একজন ইমাম হত্যা হয়েছে, এর জন্য বিচার চাওয়া এই দেশের কোন আইনে অপরাধ? আমার মনে হয় আপনারা বলতে পারবেন। বাক স্বাধীনতা এখানে হারিয়ে যায় কিনা? যেহেতু স্বাধীন দেশ, আমাদের অবশ্যই সবার বাক স্বাধীনতা থাকা উচিত। অন্যায়ের প্রতিবাদ করা এই ছেলেটি এতটাই নিরীহ, সে স্বাভাবিকভাবেই স্থানীয়ভাবে মসজিদ মাদ্রাসা এই সমস্ত কাজে নিজেকে খুব বেশি নিয়োজিত রাখেন। তো স্বাভাবিকভাবে একজন ইমাম হত্যা হয়েছে, তার গায়ে লেগেছে এবং তারই এলাকায় ঘটনা। তো সেই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অনীতি সত্ত্বেও আমার পাশে আইনজীবী সাহেব আছেন, উনি এই বিষয়গুলি দেখছেন এবং আমরা রাষ্ট্রীয়ভাবে জানানোর জন্য আজকে এখানে এসেছি। একই সাথে উল্লেখ করতে চাই, আপনাদেরকে এটা স্পষ্টভাবে জানানো দরকার। অতীতেও আমি আপনাদেরকে পরিষ্কার করেছি, যারা এই উদ্দেশ্য হাসিল করতে চায় তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি। অনেকে আমাদেরকে 14 দল কিংবা 36 দলের কথা বলে, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা নোট করে রাখেন, প্রয়োজনে আপনারা দলিল সার্চ করে প্রয়োজনে আমাকে আবার প্রশ্ন করবেন। আমরা অতীতে কখনো 14 দল কিংবা 36 দলে ছিলাম না। রেকর্ড বাংলা তো দূরের কথা, আমার পৃথিবীতে কেউ দেখাতে পারবে। আমরা হালুয়া রুটি রাজনীতি করতে আসি না, এই কথা স্পষ্ট ভাবে আমরা বহুভাবে বলে আসছি। আপনাদেরকে তাতে আরো বলতে চাই, 2014 সালের নির্বাচনে জাকের পার্টি একটা আসনে অংশগ্রহণ করে নাই, কেউ দেখাতে পারবে না। 18 নির্বাচনে আপনারা সবাই নির্বাচন করেছেন, একই সাথে জাকের পার্টি তার নিজ প্রতীকে নির্বাচন করেছে। 24 নির্বাচনে আসবেন, বাংলাদেশের ইতিহাসে একমাত্র জাকের পার্টি মাইল ফলক অতিক্রম করেছে। 200 আসনে দেশের নির্বাচন যেদিন হয়, 24 নির্বাচনের দিনে প্রত্যাহারের শেষ দিনে জাকের পার্টি 200 আসনে একদিনে একই সময়ে তাদের সমস্ত প্রার্থীতা প্রত্যাহার করে, যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ এত বড় দৃষ্টান্ত দেখানোর সাহস পায় নাই। তাই আমি আপনাদেরকে বলতে চাই, দৃঢ় চিত্তে জাকের পার্টি কোনো হিংসা, প্রতিহিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটিতে বিশ্বাস করে না। কিন্তু আমি আপনাদেরকে এটা বলতে চাই, আমাদেরকে শিক্ষা দেওয়া হয় না হানাহানি, কাটাকাটি, মারামারি কিংবা সহিংস। জাকের পার্টি বিশ্বাস করে একটি অহিংস রাজনীতিক দেশ হিসেবে, প্রগতিশীল আধুনিক একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জাকের পার্টি কখনোই কোনো সংঘাত করে নাই। 35 বছরের ইতিহাসে জাকের পার্টি কোনো সংঘাত কেউ দেখাতে পারবে না। তাই বলে এটা মনে করবেন না আমরা সংঘাত করতে পারি না। আমাদের ভদ্রতাটাকে কেউ যদি দুর্বলতা মনে করে তাহলে তারা ভুল করবে। আমি সতর্ক করতে চাই, আমাদেরকে নিয়ে কিছু কুচক্রী মহল, কিছু রাজনৈতিক মহল আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়। আমি বলতে চাই, দেশ গভীর ষড়যন্ত্রের দিকে ধাবিত হচ্ছে, দেশ এবং দেশের বাইরে থেকে দেশের ষড়যন্ত্র হচ্ছে। আমি সাবধান করতে চাই, জাকের পার্টি যত রকমের ষড়যন্ত্র হোক না কেন, এই দেশকে রক্ষার ক্ষেত্রে জাকের পার্টি বিন্দু মাত্র পিছপা হবে না। কিন্তু এখানে একটা বিষয় আছে, আজকে আমি যদি বলতে হয়, একদিকে যদি আমরা চলে যাই ফিলিস্তিনি ঘটনা,
ইউক্রেনের ঘটনা, ভারত পাকিস্তানের গতকালকে ঘটনা আপনারা সবাই জানেন। যদি পার্শ্ববর্তী দেশে এই ধরনের অবস্থা তৈরি হয়, আমাদের অর্থনৈতিক অবস্থার কিন্তু বড় ধরনের একটা বিপর্যয় হতে পারে। জাকের পার্টি মাননীয় চেয়ারম্যান বহু আগে ভূমিকম্পের কথা এবং প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলেছেন। আজকে সেটা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু এই বিপর্যয় যদি হয়, জাতি কোথায় গিয়ে দাঁড়াবে, রাষ্ট্রীয়ভাবে কতটুকুই আমরা স্বাবলম্বী হয়েছি, এই বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। তাই ইদানিংকালে আমরা দেখতে পাই এই কুচক্রী মহল দেশ এবং দেশের বাইরে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র থেকে যদি রুখতে হয়, ঐক্যের কোনো বিকল্প নাই। বহু আগ থেকে যাকে পার্টির চেয়ারম্যান ঐক্যের কথা বলে আসছেন, ঐক্যের ডাক দিয়ে আসছেন, আমি ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে। ওনারা সেই ঐক্যের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু সেই ঐক্যটাকে করতে হলে সবাইকে নিয়ে করতে হবে। সেই ঐক্য যেন অবশ্যই অটুট থেকে আগামী দিনে দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র করতে পারি, সেই দিকেও আমাদেরকে নজর দিতে হবে। পরিশেষে আমি বলতে চাই, সামনের দিনগুলিতে সামাজিক নিরাপত্তার যে বিষয় আছে, আপনারা দেখেছেন দেশীয় অস্ত্র ইদানিংকালে অনেক ব্যবহার হচ্ছে। সামাজিক নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। উগ্রবাদ যদি মাথা জানা দেয়, মনে রাখবেন দেশ যদি বিপর্যস্ত হয়, কে কোন দল, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান সেটা দেখবে না। বিপদগ্রস্ত হলে বাঙালি জাতি বিপদগ্রস্ত হবে। অতএব এই বিপদ থেকে যদি আমাদেরকে উদ্ধার পেতে হয়, আমাদেরকে ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হতে হবে। তাই ছাত্র ভাইদেরকে নিয়ে আজকে আমরা যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি, সেই অগ্রযাত্রা যদি অব্যাহত রাখতে হয়, আমি প্রথমেই অনুরোধ করব, আমরা যেহেতু ছাত্র সমাজ, আমাদের প্রথম দাবি থাকবে শিক্ষা খাতে অবশ্যই বরাদ্দ বৃদ্ধি করতে হবে, এবং সেটা অবশ্যই আমার দৃষ্টিকোণ থেকে 3 থেকে 5% হওয়া উচিত। এবং একই সাথে R&D রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের যে বিষয় আছে, এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বরাদ্দ বৃদ্ধি করতে হবে। যদি বরাদ্দ বৃদ্ধি না করতে পারে, আমরা উদ্ভাবনীতে এগিয়ে আসতে পারবো না, সম্ভব হবে না। একই সাথে প্রাইমারি শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার গুণগত মান এবং শিক্ষকদেরকে উন্নত যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার কার্যকলাপ, শিক্ষার মাধ্যমে একটা জাতি, শিক্ষিত জাতি মেরুদণ্ড। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বিগত সরকারের আমলে শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার হার বৃদ্ধি করা হয়েছে, কিন্তু মান নিয়ে কিন্তু মারাত্মক প্রশ্ন দেখা দিয়েছে। আজকে একটা বেকারত্বের বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে আমরা দেখতে পাই। এই বেকারত্বের অভিশাপ থেকে যদি বেরিয়ে আসতে হয়, অবশ্যই কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প কেউ দেখাতে পারবে না। তাই আমরা বলতে চাই, শিক্ষা নয়, সুশিক্ষার মাধ্যমে আমরা এই সমাজকে গড়তে চাই, নতুন একটি দেশ গড়তে চাই। এই নতুন দেশকে যদি আমাদেরকে গড়তে হয়, নতুন দেশ যদি আমাদেরকে গড়তে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা ঐক্যবদ্ধ কতটুকু হয়েছে। আমাদের ইয়াং জেনারেশন, আপনারা জানেন আইটি সেক্টরে আমরা অনেক দূর পিছিয়ে আছি। আমাদের রিজার্ভের যে বিষয় আছে, আপনারা খুব ভালো করে জানেন। সেই রিজার্ভকে যদি মজবুত করতে হয়, তাহলে অবশ্যই আমাদের বাইরে বিনিয়োগের একটা বিষয় এখানে কাজ করছে। সেই বাইরে বিনিয়োগে কিন্তু আমরা অনেক দূর পিছিয়ে আছি। আমাদের যে রিজার্ভ ছিল, এই রিজার্ভ যদি গোল্ড অথবা ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে আমাদের সঠিক বিনিয়োগ হতো, তাহলে আজকে এই যে ঝুঁকি, সেই ঝুঁকি নিশ্চয়ই আমাদের করতে হতো না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই শিক্ষা খাতে যে জায়গাগুলি আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা যেন রিসার্চের বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব দেই, যেন আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে, বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বাংলার মাটিকে সোনার বাংলায় পরিণত করতে পারে। এবং যারা এখন শিক্ষিত বেকার আছেন, তাদেরকে স্কিল করে, আমি জানি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বর্তমান যে আমাদের ইতিহাস, সেই ইতিহাস অনুযায়ী উন্নত বিশ্বে ওনার অনেক অনেক অপরচুনিটি আছে। সেই অপরচুনিটি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমাদের এই বেকার ভাইদেরকে যদি স্কিল করার মাধ্যমে উন্নত দেশে প্রেরণ করা, যদি তাও সম্ভব না হয়, মিডল ইস্টেও যদি আমরা তাদেরকে পাঠাতে পারি, আমার একদিক থেকে রেমিটেন্স আসবে, আরেক দিক থেকে বেকারত্বের অভিশাপ থেকে আমরা বাঁচতে পারবো। অপর দিক থেকে আপনাদেরকে বলতে চাই, এই বেকারত্ব মানে একটা ঘরের ভেতরে সবচেয়ে বেশি সমস্যা হয়, নেশার প্রভাব খুব বেশি পড়ে।
এই নেশাগ্রস্ত সমাজ একটা জাতিকে ধ্বংস করে দিতে পারে, একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। তাই ওইখান থেকে যদি বেরিয়ে আসতে হয়, বেকারত্বের অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এই মুক্তি যদি আমাদেরকে পেতে হয়, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প দেখাতে পারবে না এবং শিক্ষার মানকে অবশ্যই বৃদ্ধি করতে হবে। আর এই শিক্ষার মানকে যদি বৃদ্ধি করতে হয়, শিক্ষকদের মান উন্নয়নের অবশ্যই গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলিকে আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে উঠতে পারে সেই দৃষ্টিকেও সরকারকে নিতে হবে। তাই পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আইনের শাসন যে বিষয়টা আছে, আইনের সুশাসন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা অনেকেই দেখা যায় জেলে চলে গেছে, সে জানে না তার মামলা কিসে, সে জেল খাচ্ছে কিন্তু তার আদতে কোনো রায় হয় নাই, কিন্তু সে জেলের মধ্যে আসামি হিসেবে আছে। রায় হবে, তারপর তাকে আবার থাকতে হবে। তো এই ধরনের বিচার বহির্ভূত যারা আটক আছেন তাদেরকে মুক্ত করা নয়। আপনারা জানেন দুর্নীতি বাংলাদেশের প্রতিটা রন্ধে রন্ধে ঢুকে আছে। বিগত সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি থেকে আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, দুর্নীতি এমন একটা জিনিস যা একটা জাতিকে ধ্বংস করে দিতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, স্বাধীনতাোত্তর আজকে পর্যন্ত বাংলাদেশে যতগুলি দুর্নীতি হয়েছে, প্রত্যেকের সঠিক বিচার আমরা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে দাবি করছি। একই সাথে জুলাই হত্যায় যারা, জুলাই শহীদ যারা হয়েছেন, তাদের হত্যার অবশ্যই সুবিচার শুধু নয়, একেবারে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত যতগুলি হত্যা হয়েছে, প্রত্যেকটা হত্যার সুবিচার করতে হবে। যার মার বুক খালি হয়েছে সে বলতে পারবে সেই সন্তানের আহাজারি কি, সেটা কখনো রিটার্ন ফিরিয়ে দেওয়া সম্ভব হবে না। তাই মব জাস্টিস বলেন আর যেভাবেই বলেন, আমি একটা কথা বলতে চাই, আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয়, আমাদের সমাজকে ঘুরে দাঁড় করানো সম্ভব হবে না। তাই আমি প্রথমেই উদাত্ত আহ্বান জানাবো যে আইনকে যদি সুপ্রতিষ্ঠিত করা সম্ভব না হয়, দুর্নীতিকে দমন করা সম্ভব হবে না। তাই দুর্নীতিকে যদি দমন করতে হয়, আইনের সুশাসন তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। আর এই সুশাসন যতদিন আমরা পৌঁছে দিতে পারবো, ততদিন পর্যন্ত এদেশে সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই বাংলাদেশ যেটাকে আমরা করতে চাই। একই সাথে আমার যে শহীদ ভাইরা শহীদ হয়েছে, তাদের আত্মার শান্তি পাবে না যতদিন পর্যন্ত এই বৈষম্য দূর জোরে বলেন না হবে। অতএব সেই বৈষম্যের যে কোটার বিষয় নিয়ে আমরা আসছিলাম, সেই কোটা এবং বৈষম্য দূরীকরণের দরকার আছে না নাই? তাই এটাকে আমরা সবার আগে প্রাধান্য দিয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা থেকে আমার ভাই সহযোদ্ধা মিজানুর রহমান আফাজ ভাইকে অবশ্যই নিঃশর্তে, অতি সত্বর নিঃশর্ত মুক্তি দেওয়ার মাধ্যমে জাকের পার্টি অহিংস যে রাজনীতি করে, সেই রাজনীতিতে অটুট থেকে আদর্শিক যে রাজনীতি, শান্তিপ্রিয় যে রাজনীতি, গণমানুষের যে রাজনীতি, সেই রাজনীতি জাকের পার্টি করে, সেই রাজনীতিতে আমরা থাকতে চাই। হানাহানি, কারাগারি, মারামারি, সংঘাত আমরা কখনো করিনি, কিন্তু তাই বলে আমরা করতে পারবো না এটা আপনারা ভাববেন না। একবার যদি হুঙ্কার দেয়, আমরা সারা বাংলাদেশে জাকের পার্টির 22 লক্ষ নিবেদিত কর্মী, তারা কেউ ঘরে থাকবে না। যুদ্ধ করেছে, যুদ্ধ আরো করব, কিন্তু এই সংগ্রাম আমাদেরকে বিজয় হতেই হবে, এই বিকল্প কোনো পথ নাই। জাকের পার্টি সেই বিজয়ের লক্ষ্যে এই সরকারের সাথে যত রকমের ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত আছি। আপনারা জানেন, সংস্কারের জন্য বিগত কিছুদিন আগে আমরা উপদেষ্টাদের সাথে বৈঠকের পর আমরা নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছি এবং এই সংস্কার প্রস্তাবে সর্বপ্রথম জাকের পার্টি সংস্কারিক যে কার্যক্রমগুলি আছে এবং যে বিধিনিষেধ আছে এবং যে দাবি দাবা আছে, সেগুলি শুধু আমরা উপস্থাপনই করিনি, একাধিকবার আমরা নির্বাচন কমিশনে বৈঠক করেছি। সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং সেই সংস্কার অতি সত্বর যদি আমরা করতে সক্ষম না হই, তাহলে আগামী দিনে যে নির্বাচন, সেই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সংস্কারের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, গুণগত পরিবর্তনের ক্ষেত্রে জাকের পার্টি সর্বদা এগিয়ে ছিল, জাকের পার্টি সর্বদা মাঠে ছিল, জাকের পার্টি সর্বদা অবশ্যই ভালো কাজের পক্ষে সর্বদা ছিল, সেই ভালো কাজকে সর্বদা প্রাধান্য দিয়ে এসেছে। জাকের পার্টি অনেকে বলে মাঠে নাই, আমি বলে জাকের পার্টি সর্বদাই মাঠে আছে, সেটা অবশ্যই ভালো এবং কল্যাণের কাজের জন্য। এখন জাকের পার্টির চোখে পড়ে না কেন? উচ্ছৃঙ্খল ভাষা ব্যবহার করে না। জাকের পার্টি চোখে পড়ে না কেন?
জাকের বাড়ি গাড়ি ভাঙচুর করে না, জাকের বাড়ি চোখে পড়ে না কেন, জাকের বাড়ি হরতাল দেয় না। আমি বলতে চাই আজকে হরতাল হবে, এদেশের মানুষ আপনার জনসাধারণ না খেয়ে মরবে, এই দায়ভার আমাকেই নিতে হবে, কারণ তারা যারা এইটার ভুক্তভোগী হবে তারা আমারই ভাই, ভুলে গেলে হবে না, তারা আমারই দেশের মানুষ, তারা আমারই দেশের মানুষ। অতএব তাদের দিক বিবেচনা করে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সর্বদা বলেন জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক দল, জাকের পার্টি আপমার জনসাধারণের দল। এই আপমার জনসাধারণের যে দল, সেই ক্ষেত্রে জনগণের কোনো ভোগান্তি করতে পারে না। আমরা সরকারকে, আমরা আইনকে সর্বদা শ্রদ্ধা করি, ওই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের মারফত আমরা সর্বদাই কল্যাণের জন্য সরকারকে প্রেসার করে থাকি। গঠনমূলক, আপনারা জানেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমির ফয়সাল সর্বদা অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করে সরকারকে গঠনমূলক আলোচনা করেছেন। শুধু তাই নয়, ছাত্র ফ্রন্টের সম্মানিত সভাপতি এই প্রথম কোটা এবং মেধার সময় স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে মেধার কোনো বিকল্প নেই, কোটা নয়, মেধার ভিত্তিতে প্রত্যেকটা কাজ যেন পরিপূর্ণ হয়। প্রথমেই সেই স্লোগান জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সম্মানিত সভাপতি তুলেছিলেন। পর্যায়ক্রমে সেটা সারা দেশ ছড়িয়ে পড়ে। কিন্তু আমাদের কথা ক্রেডিট দেওয়া নয়, বাস্তবতা নিরিখে দেশের 18 কোটি মানুষের পাশে দাঁড়ানোই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য, আমাদের মূল আদর্শ। ক্ষমতায় যাওয়া মুখ্য উদ্দেশ্য নয়, আমাদের মুখ্য উদ্দেশ্য 18 কোটি মানুষের অন্নহীনের অন্ন দেওয়া, বস্ত্রহীনের বস্ত্র দেওয়া, চিকিৎসাহীনের চিকিৎসা দেওয়া। তাই সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা এখানে আমার সাংবাদিক ভাইরা আসছেন, আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে অতীতে সত্য এবং ন্যায় নিষ্ঠার জন্য আপনারা নিজেদেরকে উৎসর্গ করেছেন, আগামী দিনেও শুধু জাকের পার্টির আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা কর্মকাণ্ডকে আপনারা ফলো আপে রাখেন। শুধু একটা জিনিস আমাদের মধ্যে নাই, হানাহানি, কাটাকাটি, মারামারি, চিন্তায় সবচেয়ে বিষয়টা হলো অশ্লীল ভাষা আমরা ব্যবহার করি না, যার কারণে আমাদেরকে হয়তো কেউ কেউ মনে করে আমরা কথাই বলতে পারি না। তাই আমি বলবো আধুনিকতার নামে উচ্ছৃঙ্খলতা কখনো আধুনিকতা হতে পারে না। ওই আধুনিকতা আমরা না, আধুনিক, এই আধুনিকতা শব্দ ব্যবহার করতে গিয়ে আজকে সমাজে এমন উচ্ছৃঙ্খলতা হয় যেটা বরদাস্ত করাও খুব ডিফিকাল্ট হয়ে গেছে। তাই আগামী দিনে একটি সুন্দর, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হলে এই রাষ্ট্র সংস্কারের যে কাজগুলি আছে যৌক্তিক সময়ের ভেতরে এগুলিকে পরিপূর্ণ করে এবং অনাকাঙ্ক্ষিত এই সমস্ত মামলা যেন আগামী দিনে না হয়, সেই জন্য আপনাদের মাধ্যমে আমি উপদেষ্টাদেরকে অনুরোধ করব, খোলা পানিতে যেন এই দেশে কেউ মাছ আর শিকার করতে না পারে। জাকের পার্টি হুঙ্কার নয়, জাকের পার্টি জানিয়ে দিচ্ছে জাকের পার্টি হরতাল অবরোধ করে না, তার মানে এই নয় যে জাকের পার্টি লাঠিসোনা ধরতে জানে না। কিন্তু কোন ক্ষয়ক্ষতি হোক সেটা আমরা চাই না। তাই আমি শুধু আমাদের নয়, এই 18 কোটি মানুষ যেন কোনো হ্যারাসমেন্ট না হয় সেই দিক লক্ষ্য রেখে আমরা যেন সকলেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আমরা বিগত দিনে দেখতে পেয়েছি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে, কখনো মাজারে হামলা, কখনো সচিবালয়ে আগুন, কখনো বটগাছ কাটা, কখনো আবার দেখতে পেয়েছি কক্সবাজারের বিমান ঘাঁটিতে একজন সোলজার হত্যা করা, কখনো দেখেছি সাজেকে আগুন লাগা। কোনোটাকে আমি বিক্ষিপ্ত ভাবে দেখতে চাই না। আমি বলতে চাই এই প্রত্যেকটা সুষ্ঠু বিচার এবং তদন্তের মাধ্যমে জাতির কাছে উন্মুক্ত করতে হবে কারা এই সমস্ত অপকর্মের সাথে লিপ্ত আছে। তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। কারণ যেটাই হোক না কেন, যাকে হত্যা করা হয় সে আমার দেশের মানুষ, যার সম্পদ বঞ্চন করা হয় সেও আমার দেশের ভাই। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই স্বাধীনতা, আজকের এই সার্বভৌমত্ব, আজকের এই নতুন উত্তমতা, এই উত্তমতা যেন হারিয়ে না যায় সেই জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আপনারা অবশ্যই বস্তুনিষ্ঠ যে সংবাদ সেটা দয়া করে প্রচার করবেন। এই প্রত্যাশা রেখে সকলকে আবারও লাখ গোলামের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারে। যে গ্রেফতার হয়েছে যে দুটো, তাদের ব্যাপারে আপনাদের ভূমিকা কি? এখনো তো তারা গ্রেফতার অবস্থায় আছে, মানে যে দুজন গ্রেফতার হয়েছে নিরপরাধ ব্যক্তি,
মব সৃষ্টি করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, সেই গ্রেফতারের ব্যাপারে আপনাদের সুনির্দিষ্ট মেসেজ? একজনকে গ্রেফতার করা হয়েছে, আমরা জানতাম না যে ওনাকে মানে এক্স্যাক্টলি কোন মামলায় দেওয়া হচ্ছে, এক্স্যাক্টলি কোনো কিছু বলা হয়নি, কারণ সে মূলত স্থানীয়ভাবে যেহেতু তার একটা ব্যক্তিগত স্বাভাবিকভাবে আপনাদের গ্রামের মধ্যে সামাজিকভাবে সবার সাথে সবার সুসম্পর্ক থাকে, কিছু মতবিক্য থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কিছু রাজনৈতিক মহল সেটাকে হয়তোবা ভিন্ন দিকে প্রবাহিত করতেছে, তাকে উদ্দেশ্য করে যেভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং আইনের মাধ্যমে, আইনকে হাতে নিয়ে নয়, আইনের মাধ্যমে আমরা অতি সত্য নিঃশর্ত শুধু জামিন নয় ওনার মুক্তি চাই এবং আগামী দিনে যেন এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য আপনাদের মাধ্যমে আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই ধরনের হ্যারাসমেন্ট যেন আমার শুধু জাকের পার্টি নয়, সাধারণ কোনো জনগণ যাতে এই হ্যারাসমেন্টের শিকার হতে না হয়। আমরা জেনেছি যে যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি কিন্তু রইসুদ্দিনের মব সৃষ্টি করে যে মিথ্যা, যে রইসুদ্দিনকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার বিষয়ে ন্যায় বিচারের দাবিতে তিনি সরব ছিলেন গান্ধী। এইটাই হয়েছে তার মানে এই মুহূর্তে তার যে গ্রেপ্তারের এটা প্রধান কারণ এই রইসুদ্দিনের সঠিক বিচারের দাবিতে দাঁড়ানোর কারণেই কুচক্রী মহল সর্বপ্রথম তাকে নিয়ে ষড়যন্ত্র করছে। এই ব্যাপারে রইসুদ্দিনের হত্যা সহ এইরকম মত সৃষ্টি করে যে সমস্ত হত্যা এই মুহূর্তে হচ্ছে এটা কিন্তু চরম বৈষম্য, এটা ন্যায়ের অপলাপ। এ বিষয়ে জাকের পার্টির পদক্ষেপ কি? যারাই যেখানে মত সৃষ্টি করে হত্যা হচ্ছে তাদের ন্যায় বিচারের দাবিতেই জাকের পার্টির পদক্ষেপ কি আমরা সেটা জানতে চাই। আমি আপনাদেরকে আগেও বলছি যে আমরা আইন হাতে নেওয়ার পক্ষে নই। আমরা 35 বছরের ইতিহাসে জাকের পার্টির ইতিহাস কেউ বলতে পারবে না কোনো হামলা মামলার সাথে আমরা জড়িত। আমরা আইনগত বৈধভাবে যে আন্দোলন করা যায় সেই আন্দোলনের পক্ষে আমরা সর্বদা ছিলাম এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সমস্ত কর্মকাণ্ড করেছি। এবং যে হত্যার কথা বলেছেন শুধুমাত্র এক রইসুদ্দিন হত্যা নয়, কালকে আরো একজন হত্যা হতে পারে। প্রতিটা হত্যার বিচার আমরা সুস্পষ্টভাবে চাই এবং এগুলো সুনির্দিষ্টভাবে হওয়া উচিত। এটা নির্দিষ্ট, কারণ একজন করলে আরেকজন উৎসাহ পাবে, সেই উৎসাহ যেন না পায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা আজকে যে প্রোগ্রাম করেছি এটার অন্যতম প্রধান কারণ কিন্তু ছিল আমরা সাংবাদিকদের মাধ্যমে এই কাজটা আমরা সবাইকে জানিয়ে দিতে চাই যে আগামী দিনে যেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি যেন না ঘটে। কারণ আপনারা জেনেছেন যে এই মামলাটা নিতে বিলম্বিত হয়েছে, যারই কারণে আজকে আফাজউদ্দিনকে এই দায়িত্ব নিতে হয়েছিল। যদি তৎক্ষণাৎ সেই মামলাটা নিত তাহলে নিশ্চয়ই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হতো না। আরেকটা প্রশ্ন আছে, না আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে জাকের পার্টি শুধু একটা পার্টি নয়, জাকের পার্টি বিশ্ব জাকের মন্দির হচ্ছে এ বাংলাদেশের অন্যতম একটি শ্রেষ্ঠ দরবার। যে দরবারে এদেশে প্রায় 2 কোটি মানে নিবেদিত কর্মী যে দরবারের সাথে যুক্ত আছে। জাকের পার্টি শুধু পার্টি বললে হবে না, জাকের পার্টি হচ্ছে এ বাংলাদেশের 360 আউলিয়ার যে পুণ্যভূমি, এই পুণ্যভূমির অন্যতম একটি প্রশ্ন হচ্ছে এই বাংলাদেশে 120টির অধিক মাজার ভাঙলো, খানকায় অগ্নি সংযোগ করলো। জাকের পার্টি এই মাজার ভাঙ্গা অগ্নি সংযোগের ব্যাপারে ওলি আল্লাহর বিরোধীদের বিপক্ষে তাদের বিপক্ষে জাকের পার্টির কর্মসূচি কি আমরা সেটা জানতে চাই। আমি যে স্ত্রী দলিত মহরজে কাজ করি, আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি আগে সংস্কার চান না নির্বাচন চান? যৌক্তিক সময়ের ভেতরে অবশ্যই সংস্কার করতে হবে। যৌক্তিক সংস্কার ব্যতীত নির্বাচন আমার মনে হয় না সম্ভব হবে। অবশ্যই আমরা নির্বাচন চাই এবং নির্বাচনটা হতে হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। সেই ক্ষেত্রে সংস্কার একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং আপনাদেরকে আমি আরো একটু স্পষ্ট করতে চাই যে যারা আমাদেরকে নিয়ে 14 দলের কথা বলেন, আমার কথাগুলি বের আমি নিজে টেলি মিডিয়াতে একাধিকবার উচ্চারণ করেছি যে জাকের পার্টি অনলাইন ভিত্তিক অর্থাৎ ব্লক চেইনের মাধ্যমে নির্বাচন চায়। সেই চেইনের মাধ্যমে আমরা জানেন যে আজকে আপনারা বিকাশের মাধ্যমে লেনদেন করবেন অনলাইন, ঘরে বসে যদি আপনি টাকা লেনদেন করতে পারবেন, ভয় করতে ভোট অর্থাৎ ভোট আমরা সেই অনলাইনে দিতে পারি। সেই প্রস্তাব বিগত সরকার, আমি আগেই বলেছি যে আমরা কোন সরকারের সাথে নই, তবে গঠনমূলক আলোচনা আমরা সব সময় করি। ওই জন্য হয়তো আমরা আন্দোলন করিনি, কিন্তু টিভি মিডিয়ার মাধ্যমে একাধিকবার সরকারকে আমরা বিচার করেছি এবং স্পষ্টভাবে বলেছি যে আপনারা ব্লক চেইনের মাধ্যমে নির্বাচন দেন। যদি ব্লক চেইনের মাধ্যমে নির্বাচন দেন তাহলে আপনাদেরকে আমি নিশ্চিত দিতে পারি দেশে কোনো হত্যা নির্বাচন হবে না, কারণ দেশে এমন কোনো
নির্বাচন নাই, যে নির্বাচনে ভোট হয় নাই, হত্যা হয় নাই, এমনকি কেন্দ্র দখল হয় নাই। কিন্তু যদি এই ব্লক চেইন ব্যবহার করা হতো, একটা আসনেও কোনো ঝুট ঝামেলা হওয়ার কোনো কায়দা ছিল না, কারণ যার যার ভোট উচ্চ মুখে করে এসেছে তার ঘর থেকে দিতে পারত। অর্থাৎ আমরা চেয়েছিলাম একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উচ্চ মুখ নির্বাচন। সেই নির্বাচন এখনো আমরা দাবি জানাই, যদি সেই নির্বাচন করতে হয় অবশ্যই যে সংস্কারের কথা বলছেন, ব্লক চেইনও একটা সংস্কার। অর্থাৎ এই আধুনিক সংস্কারের মাধ্যমে আমরা দেশকে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। যৌক্তিক সময় সেটা কতটুকু? যৌক্তিক সময় বলতে এটা বিশ্লেষণ করবে আমার দেশের 18 কোটি মানুষ আছে, তাদের উপরকে ছেড়ে দিতে হবে তারা কত দিনে চায়। কারণ আপনারা যে জিনিসটা বলতে চান, আমি বলতে চাই আমার 18 কোটি জনগণের উপর নির্ভর করতে হবে আমাদেরকে। অর্থাৎ তারাই সিদ্ধান্ত নেবে কত দিনে এই যৌক্তিক সমস্যাটা সমাধান করা সম্ভব। ধন্যবাদ আপনাদেরকে। আপনার বিষয়ে আমি স্পষ্ট বলতে চাই, জাতীয় পার্টি এক কলেমা। আমরা 18 কোটি দেশের মানুষ, আমরা কোনো ভেদাভেদ শিখি নাই, ভেদাভেদ জানি না। আমার পীর কেবলা জাকের পার্টির প্রতিষ্ঠাতা স্পষ্ট বলেছেন, যিনি আমার কাছে আসেন বাবা তিনিও আমার, যিনি আমার কাছে আসেন নাই তিনিও আমার। অর্থাৎ আমি ভেদাভেদ বুঝি না, আমাকে ভেদাভেদ শিক্ষা দেওয়া হয় নাই। আমরা সকলেই আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে বিশ্বাস করি। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস করে তাদের সকলকে আমি এক কাতারে আহ্বান জানাই, এটাই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। যারা করেছে এটা কতিপয় ব্যক্তি, তাদেরকে অবশ্যই আমি বলেছি উপযুক্ত বিচারের আওতায় এনে দ্রুত সময়ের ভেতরে বিচার করা। শুধু এইটার কথা আমি বলিনি, ৭৩ অর্থাৎ ৭১ পর থেকে আজ অবধি যতগুলি হত্যা হয়েছে শুধু বাজার ভিত্তিক নয়, আমি বলতে চাই প্রত্যেকের বিষয়ে, আগে আর পরে নয়, প্রত্যেকের বিষয়ে সুযুক্ত মতামতের ভিত্তিতে এবং আইনের সঠিক বিশ্লেষণের ভিত্তিতে। কারণ যেন অবশ্যই মিথ্যা কোন রায়ের ভিত্তিতে নয়, অবশ্যই আইনের সঠিক যুক্তিতে তাকে তার সঠিক, যদি সে সাজা প্রাপ্ত হয় তাকে সাজা দেওয়া হোক, আদালতে তাকে সাজা দেওয়া থেকে মুক্তি দেওয়া হয়। এটাই হচ্ছে আমাদের দাবি। আমাদের কথা একটাই, আমরা সকলেই দিন শেষে মানুষ, আমরা দিন শেষে সকলেই বাংলাদেশের নাগরিক। ধন্যবাদ আপনাকে। আর কারো কোনো প্রশ্ন আছে কি?